দর্শক শুভেচ্ছা দিন। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার আজকের আলোচনায়। দর্শক, আপনারা যেমনটি দেখছিলেন, আমাদের আজকের শিরোনাম আহ, জেনারেল আজিজ বর্তমান সেনাবাহিনী প্রধান, যে কোনো সময় তাকে সরিয়ে দেওয়া হবে। এটি মোটামুটি একটি চূড়ান্ত একটি খবর, এবং তার জায়গায় ইতিমধ্যে লবিং করছেন আরো বেশ কয়েকজন সেনা অফিসার। কে লবিং এ টিকবেন শেষ পর্যন্ত সেটি আমরা জানি না, তবে আমরা বুঝতে পারছি যে তারেক সিদ্দিক তার আধিপত্য পুনরায় প্রতিষ্ঠা করতে চাচ্ছেন। সেনা প্রধান জেনারেল আজিজ তার বক্তব্যে যে অসহায়ত্ব বা তারেক সিদ্দিক সম্পর্কে যেসব বক্তব্য দিয়েছেন, তারেক সিদ্দিক তার অবস্থানে বহাল থেকে প্রতিশোধ তুলতে চাচ্ছেন জেনারেল আজিজের বিরুদ্ধে। তো যথারীতি আজকের আলোচনায় আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন কর্নেল মোহাম্মদ শহীদ উদ্দিন খান, অবসরপ্রাপ্ত কর্নেল। শহীদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। প্রথমে আপনাকে অভিনন্দন জানাই, আপনি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। একটি এই ফ্যাসিবাদের কালে, এই ফ্যাসিবাদী সরকারের সময় এই মামলার এই যে যাবজ্জীবন কারাদণ্ড, এটি আসলে একটি মেডেল, এটি একটি পদক, এটি একটি খেতাব। তো সে প্রসঙ্গে আমরা আসবো আপনার সাথে আরো বিস্তারিত আলোচনায়। তো আমরা প্রথমেই একটু শুরু করতে চাই, না আমরা প্রথমে আপনার এই মামলা প্রসঙ্গটা দিয়ে শুরু করি, যে আপনি কিভাবে দেখছেন এই যে আপনাকে এবং আপনার ওয়াইফকে, আপনারা দুজন এবং আপনার যারা স্টাফ, যে দুজনের স্টাফ গত 7-8 বছর ধরে বন্দী, তাদেরকেও একই সঙ্গে যাবজ্জীবন দেয়া হলো। তো বাংলাদেশের বিচার ব্যবস্থার কি ভয়ঙ্কর অবস্থা, এটি আমি শুধু এটাই ভাবছিলাম। আপনার ভাবনায় কি আছে? ধন্যবাদ। আপনি কেমন আছেন? ভালো তো? জি শহীদ ভাই, আছি আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। দিস ইজ রিগার্ডিং বিচার ব্যবস্থা তখনই বলবেন যখন বিচার ব্যবস্থা থাকে। বাংলাদেশে জুডিশিয়ারি বলতে কিছু নাই। প্লিজ ডু নট আটার দিস ওয়ার্ড। দ্যার ইজ নো জুডিশিয়ারি। দিস ইজ আ ওয়ান ম্যান শো ইন দ্য কান্ট্রি। যে তথাকথিত প্রধানমন্ত্রী, বিকজ আমি তাকে 1.5 বছর, আমি একজন মিলিটারি অফিসার হিসাবে আমাদের একটা কথা আছে, ব্যাটেল ইন্ডিকেশন, ব্যাটেল ড্রিল আর ব্যাটেল প্রসিজিওর। অর্থাৎ ইন্ডিকেশন যেটা আমি পেয়েছিলাম আমার প্রতি অন্যায় করা হচ্ছে, সে 2009 থেকে তারপরে চরম অন্যায় আমার লোকদেরকে ধরে নিয়ে গেছে। আপনি বলেন 7-8 বছর, 7-8 বছর না, জাস্ট অলমোস্ট 2 ইয়ার্স। তো একজন তো মারা গেছে, সেটাও রায় আছে, কিন্তু অর্থাৎ তাদের তত্ত্বাবধানেই মারা গেছে, এটাও রায়ের মধ্যে আছে যে একজন মারা গেছে, এই জন্য তার নাম ওই ক্যাপ্টেন জহুর, তার নাম বাদ দিয়েছে। বাকি দুজন এখনো জেলে আছে, আর আমাকে, আমার ওয়াইফকে পায়নি তারা, যে রায়টা দিয়েছে। তো রায়টা দিয়েছে, আমি প্রায় 1.5 বছর ধরে ব্যাটেল প্রসিজিওর ফলো করেছি, যে প্লিজ ডু দ্য জাস্টিস। যদি জাস্টিস না করেন, আপনাকে এখন মাননীয় প্রধানমন্ত্রী বলছে, আর মাননীয় বলবো না। এখন তো প্রধানমন্ত্রীর প্রশ্ন ওঠে না, শি ইজ এ মাদার অফ মাফিয়া। ইজ ভেরি সিম্পল। আপনি জানেন এখানকার জনপদে যে বাঙালিরা আছে, বলে একটা সুন্দর নাম হয়েছে, তারা অলরেডি মাদার অফ মাফিয়া বলতে শুরু করেছে। সারপ্রাইজিংলি কালকে একটা ডক্টরদের কি জন্য একটা কনফারেন্স হয়েছে, সেখানে একজন ডক্টর, বেশ নামি দামি ম্যান, সে কিন্তু বলে দিয়েছে যে মাফিয়াদের জন্য এদেশে কিছু হয় না। তো শব্দটা উঠে আসছে, মানুষ বুঝতে চেষ্টা করছে যে অ্যাকচুয়ালি সো এটা ওয়ান ম্যান শো। এই মহিলা যা করবে, এ মহিলা না পুরুষ এখন সেটাও আমার সন্দেহ, কারণ মহিলারা, বাংলার মহিলারা এরকম নয়, এবং কি ইসলামে মহিলাদের আল্লাহ এত ঊর্ধ্বে স্থান দিয়েছে। একটা মহিলা হয়ে, তিনি একটা নারী হয়ে আমার ওয়াইফকে যে যাবজ্জীবন দিল, আমার ওয়াইফ মিলিটারি অফিসারের ওয়াইফ, সেও নাকি টেরোরিস্ট, তার বাসায় যেহেতু অস্ত্র পাওয়া গেছে। এদের কাছ থেকে আপনি কি আশা করবেন? অতএব বাংলাদেশের বিচার ব্যবস্থা কথাটা এখন থেকে আর বলবেন না, এটা ডিলিট করে দেন। জাস্ট কর্নেল শহীদ, এক্সিকিউটিভ বাংলাদেশ সেনাবাহিনীর শতকরা 90% অফিসারেরই তো ব্যক্তিগত অস্ত্র আছে, তাদের ওয়াইফদের অধিকাংশের ক্ষেত্রে আছে। তো আপনার এই ঘটনাটি, আপনাকে যেভাবে হিউমিলিয়েট করা হলো, এটি তো অন্য অফিসারদের ক্ষেত্রে একটি অশনি সংকেত। অফকোর্স। আপনি আপনি আমাকে কেন, অলরেডি তো মানুষকে মেরে ফেলেছে আমাকে। আমি যদি দেশে থাকতাম, অনেকে বলে দেশে এসে কথা বলেন, ওই মাতারে নেই, মাদার অফ মাতারানি বা মাতার অফ কি বলে মাফিয়াসদের ছেলে মেয়েরাই বলে যে দেশে আসেন। আরে দেশে তো আসবো, দেশে থাকতে একবার যুদ্ধ করেছি, দেশে এখন আসতে পারছি না, আমার ইন্টারপোলের নাম আছে, এয়ারপোর্টে গেলে অ্যারেস্ট হয়ে যাব। সো অফকোর্স আই উইল কাম। কিন্তু আজকে যদি আমি দেশে থাকতাম,
হয়তো আমাকে আন্ডারগ্রাউন্ড থাকতে হতো, না হয় আই উড বি কিল্ড হলে সত্য কথাগুলো তো জাতি জানতে পারতো না। তো যারা বলছেন 2-4 জন, ওটা আমি গণনায় নিই না। এবং কোটি কোটি মানুষ শুনছে। এই স্পন্দন যে সৃষ্টি করতে পেরেছে, আমি আশা করি বাংলাদেশ আবারও মুক্ত হবে এবং স্বাধীন হবে দ্বিতীয়বারের মতো। আর এই যে আপনার রায়টা, এটা দেখুন, আমার তো লাইসেন্স আছে, নাম্বার 1। নাম্বার 2, তারা কেসটা করেছে 2019-এর জানুয়ারিতে, আর আমার 2019 পুরাটা পর্যন্ত সব লাইসেন্সের ছিল, কি বলে ওটাকে, মেয়াদ ছিল, রিনিউয়াল করা ছিল। এখন মনে করেন, আমরা অনেক সময় কিন্তু অনেকে 10 বছর পর রিনিউ করে। আমাদের আর্মি অফিসার রিটায়ার হোক আর সার্ভিং হোক, তাদেরকে কোনো দিতে হয় না, ফিজ দিতে হয় না, বাট আমার ওয়াইফের দিতে হতো। অতএব এটা আমার রিনিউ করা ছিল। যদি রিনিউ নাও করা থাকে, অনেকে 10 বছর পরে করে, বললাম না, তবুও ফিজ নেওয়া হয় না। সেটা হলো নেগলিজেন্সি, সেটা কিন্তু বেআইনি না বা টেরোরিস্ট না কেউ, বুঝাতে পেরেছি? বাট যাদের অস্ত্র থাকে তারা প্রতি 3 বছরে একবার করে, আগে ছিল প্রতি 1 বছরে। আমারটা সবসময় রিনিউ হয়েছে। আর রিনিউ যদি মনে করেন নাও হতো, আপনি তো টেররিস্ট হতে পারেন না, এটা তো লাইসেন্সের মাধ্যমে কিনা হয়েছে, বিভিন্ন জায়গায় রেজিস্টার্ড আছে। আর ডিসি অফিসের যে রেকর্ড, সেই রেকর্ডের আলহামদুলিল্লাহ সেটারও ফটোকপি নেওয়া হয়েছে। অর্থাৎ তারা যদি বলেছে অলরেডি ইন্টারপোলে যে আমার যে লাইসেন্সিং অথরিটি আমাকে কোনো লাইসেন্স দেয় নাই। জাস্ট ইমাজিন, বুঝতে পেরেছেন? তো কত বড় মিথ্যার একটা মানে এর কোনো জবাব নাই অ্যাকচুয়ালি। এটা জবাব একমাত্র পতন না, শুধু নির্মূল করা। বাংলাদেশের থেকে ক্যান্সার গুলা নির্মূল না করে দেশে মুক্তি হবে না, এবং সেই ক্যান্সার একমাত্র ওষুধ হলো নতুন কনস্টিটিউশন। এবং প্রতিহিংসা পরায়ণ হতে পারে, আপনি তার একটি নজির। 2টা উকিলের কোনো খবর নাই 2 বছর ধরে। আমার আরো 3-4টা স্টাফ, যারা জেলে তো 2 জন আছে, বাকি 3-4 জনেরও খবর নাই তো, তার ছেলে মেয়েরা ফোন করে না। তো আমার কথা হচ্ছে যে এই যে জিনিসগুলো হচ্ছে, মাদার অফ মাফিয়াস মনে করে কি বাংলাতে একটা লোকই ছিল, সে তার বাবা তার ফ্যামিলি, ওর জন্য কানবে, বাকি মরে সাফ হয়ে যাক, কানবে না। সে মনে করে একজনই মরছিল 75 সনে, তার আগে যে লক্ষ লক্ষ লোক মারা গেছে, দুর্ভিক্ষে হোক, হত্যার মাধ্যমে হোক, এটার জন্য মা বাপ নাই, তাদের মা কান্নার লোক নাই, উনি শুধু কানবেন। ওনারই একমাত্র সম্পদ ছিল তার ফাদার আর তার ফ্যামিলি, আর আমাদের কেউ নাই, আমরা কানতেও জানি না বোধহয়। আমাদের কি হার্ট নাই? আমাদের কি আত্মীয় স্বজনের জন্য ভালোবাসা নেই? শুধু আপনি কানবেন আর ভোট নেবেন। আপনাকে তো আপনি বলতে এখন আমার ইচ্ছা হয় না। যাবজ্জীবন দিয়ে দেন। সত্যকার ভাবে যদি আপনি দেখে থাকেন যে আসলে যদি কোনো অবৈধ অস্ত্র কারোর সাথে থেকে থাকে বাংলাদেশের ইতিহাসে, এবং সে অবৈধ অস্ত্রের জন্য ম্যাক্সিমাম 10-12 বছর বা 4-5 বছর জেল হয়েছে, কিন্তু হাউ ক্যান ইউ ইমাজিন যে লাইসেন্স অস্ত্র এবং রিনিউ করা সবকিছুই আছে রেকর্ডের, সেটাতে আপনি যাবজ্জীবন দিয়ে দিচ্ছেন কি জন্য? এই যে আজিজের, এই যে সেনাপ্রধান, তথাকথিত সেনাপ্রধান আজিজের যে ফোনালাপটা ফাঁস হলো, আর আমি তাকে মাদার অফ মাফিয়া শুরু করেছি। আরে মাদার অফ মাফিয়া শুরু করেছে তো এখন, আপনাকে 1.5 বছর সময় দিয়েছে, আমি বিচার চেয়েছি, আপনার কাছ থেকে মার্সি চেয়েছে নাকি? আমি মার্সি তো একমাত্র পৃথিবীতে যে নিয়ে আসছে আল্লাহ বা সৃষ্টিকর্তা, তার কাছে মার্সি বা মাপ চাবো। হু দ্য হেল আর ইউ? আর আপনি যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দেওয়া হয়েছে। হোয়াট ইউ থিঙ্ক ইউরসেলফ? খালি নেকা কানবেন আর ভোট নেবেন? দোজ ডেজ আর ওভার। জি কর্নেল শহীদ, বাংলাদেশে এখন এসবই চলছে। ধরুন আমরা যারা খেয়াল করে দেখুন, জি আমার ওয়াইফকে দিয়েছে বিকজ তার বাড়িটা, যে বাড়িতে অস্ত্র আমাদের, সে বাড়িটা তার নামে, অথবা শি ইজ অলসো টেররিস্ট, তার নামে আমার ওয়াইফের নামে দিয়ে দিল। চিন্তা করে দেখুন, হাজী সেলিম, এগুলো নাম নিত আমার মুখের মধ্যে মনে হয় কি যে কি বলবো, হাজী সেলিমের বাড়িতে অস্ত্র পেল, ঠিক আছে? হাজী সেলিমের বাড়ি ওটা, হাজী সেলিমের অ্যারেস্ট হতে হবে, তাকেও যাবজ্জীবন দিতে হবে। অথচ তার ছেলেকে আর তার সাথে আরেকটা যে গুন্ডা ছিল তাদেরকে 1 বছরের দিয়েছে, তাও কি তরতাজা বেআইনি অস্ত্র, ওয়ারলেস সেট, তারপরে ওয়ারলেস সেট কি বলে ভিএইচএফ, তারপরে মদ ইত্যাদি। তো এগুলো তো সেনাবাহিনীর লোকরা অলরেডি তারা ভরসাচ্ছাদিত বন্যি বলে, স্মাউল্ডারিং ফায়ার হয়ে আছে। আমি মাতারানীকে বলছি, pull up your socks, pull up your bloody socks. If I just said today
things will happen, but I am not an indisciplined man. But do not make us more hostile and indisciplined. এটা হতে পারে না। এত বড় অত্যাচার আপনারা বলেন হিটলার, আরে ভাই হিটলারের তো একটা ক্যারেক্টার ছিল, আপনাদের বুঝতে হবে। হিটলার কিন্তু নিজস্ব ন্যাশনালিজম ছিল, অর্থাৎ জার্মান ন্যাশনালিজম, নিজের জাতির জন্য কিন্তু সে পপুলার ছিল, বাট হি ডিস্টার্ব দি হোল ওয়ার্ল্ড, দেয়ারফর হি ডিস্ট্রয়েড হিজ ওন নেশন। কিন্তু এই মাতারানি সে তো জাতিকে শেষ করে দিচ্ছে, বাট পপুলার টু দ্য ওয়ার্ল্ড থ্রু দ্য লবিস্ট। দ্যাট ইজ এ ডিফারেন্স। জি কর্নেল শহীদ, আমরা আপনার এই মামলার বিষয়টি নিয়ে একজন লয়ার সহ আপনি এবং আমি চাইবো যে আপনার মিসেসও যেন আমাদের সঙ্গে যোগ দেন, কারণ তিনিও যেহেতু যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছে, তারও নিশ্চয়ই একটু বক্তব্য দেওয়ার আছে। একজন নারী প্রধানমন্ত্রীর আছেন, এত নারী করেন, তো একজন এটাও পরীক্ষার প্রয়োজন আছে। তো এই প্রসঙ্গে আমরা তার কাছ থেকে একটু শুনতে চাইবো। যে বিষয়টি দিয়ে আমি আজকের অনুষ্ঠানটি শুরু করেছিলাম, আপনার বন্ধু জেনারেল আজিজ, তিনি তো এখন ঘর থেকে বেরোন না, ঘরেই থাকেন যতটুকু আমরা শুনতে পেরেছি। তিনি নিজেও নিরাপত্তার অভাব অনুভব করছেন। এর মধ্যে বগুড়া গিয়েছিল, নতুন ফ্ল্যাগের ব্যবসা শুরু করেছে। সাধারণত ফ্ল্যাগ গিভিং সেরিমনি হয় ফাইটিং ফোর্সের, ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকে, এখন সাপ্লাই, এসি, সিগন্যাল সব দেওয়া শুরু করেছে সে। সেরিমনি ছাড়া কিছুই বোঝে না। বুঝতে পারছি না, তবে এর বোধহয় দীর্ঘদিন পরে তিনি বের হয়েছেন, অনেকদিন, মেবি 2-3 days বিফোর। ওই বললাম না, কসমেটিক ডেভেলপমেন্ট। জি জি বুঝতে পারছি, কসমেটিক ডেভেলপমেন্ট। আমাদের কাছে যেসব খবর আছে তাতে সেনা প্রধানের ব্যাপারে একরকম নেগেটিভ সিদ্ধান্তই নিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি যে কোনো সময় তাকে সেই জায়গাটি থেকে সরিয়ে দেবেন এমন একটি পরিকল্পনা আমরা জানতে পেরেছি। সেটি হয়তো ডিসেম্বর ফার্স্ট উইকের মধ্যেই হওয়ার সম্ভাবনা বেশি। পাশাপাশি ওনার নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিক, ডিজিএসএসএফ, এমএসপিএম এবং ডিজিএনএসআই, যারা তারিক সিদ্দিক সাহেবের অনুগত ভক্ত। সাহেব আপনারা কি এসব প্লিজ চেঞ্জ করে, হি ইজ এ মাফিয়া ডন কিলার, প্লিজ চেঞ্জ। এই ভদ্র লেকচার, ভদ্রতার জন্য এই চামারগুলো আজকে দেশ শাসন করছে। We have to change our discourses against these people. তো আবার কিসের সাহেব? জি প্লিজ গো অ্যাহেড। না, বয়সের দিক থেকে সিনিয়র বলেই সাহেব বলছি আর কি, এটির সাথে সম্মানের বা শ্রদ্ধার কোনো যোগ নেই। থ্যাংক ইউ। সেনাপ্রধান হয়তো বুড়া বলতে পারে, আমার মনে হয় যে বুড়া বলাটা ওই মিডিয়া এসে ঠিক বলেছে। আরো কি যেন বললো, কি যেন পাস্টারও তো বলেছে, আমি জানি না। সব মিলিয়ে তারিক সিদ্দিক ওনাকে সরানোর জন্য উঠে পড়ে লেগেছেন এবং তাকে সবাই অ্যাসিস্ট করছেন, এবং এই ব্যাপারে লবিং এ আপনার এগিয়ে আছেন বর্তমান সিজিএস জেনারেল শফিক। আমি যদি আপনার নিশ্চয়ই ওনাকে চেনেন, ভালোভাবেই চেনার কথা। তো সাথে লবিং করছেন আরো একজন লেফটেন্যান্ট জেনারেল শফিউদ্দিন আহমেদ। তো জেনারেল শফিক নাকি এগিয়ে আছেন তার লবিং এ, এবং তার জন্য অনেক উপরের জায়গা থেকে তদবির গেছে। তারিক সিদ্দিক তো চেষ্টা করছেনই, শেখ রেহানাও তাকে সমর্থন দিয়েছেন, তার পরিবারের আরো অন্যান্য সদস্যরাও তাকে সমর্থন দিয়েছেন। তো কি মনে করেন আপনি, আপনার বিশ্লেষণটা কি? কাকে সমর্থন দিয়েছে? জেনারেল শফিককে সমর্থন দিয়েছেন। আচ্ছা, I have no idea about it. These all are my junior officers. It's better that I don't comment about them, but still, since it's a question of security and democracy of our country, although they are junior, I must tell the points that you have brought up. এর আমার বিষয় বলা একটু প্রয়োজন আছে, যেহেতু প্রশ্ন করেছেন। জেনারেল শফিক 11 লং কোর্সের, I know him very well, but intimacy ছিল না, মাঝে মধ্যে দেখা হয়েছে। এমনি প্রফেশনালি ঠিক আছে, রেজাল্ট আছে, বাট ইউনিট প্রফেশনাল যেটাকে বলে, এমনি ক্যারিয়ারের দিক থেকে ঠিক আছে, বেটার দেন ইভেন শফিউদ্দিন। বাট when you talk professionalism, that I don't know properly because he never served under me, nor I served with him anywhere.
professionalism is something else. It's not the career. It's not nothing has got to do with the careerism. So আমার প্রশ্ন হচ্ছে সে শফিউদ্দিন হোক আর ওর নাম কি যেন বললেন শফি হোক, ডিফারেন্স বিকজ যতদিন পর্যন্ত না এই মাদার অফ মাফিয়াজ ইজ আউট, এগুলো এসে লাভ নাই। এরা সব চোয়া হয়ে থাকবে। ওই চুয়ার বাচ্চা বুঝেন নাই, এসব সব চুয়ার বাচ্চা এগুলো, বুঝতে পেরেছেন? আর সেনাপ্রধান যখন দেশের এত বড় কথা বলল, একটা দুইটা লোক যদি রিজাইন করতো আজকে ডেমোক্রেসি শক্তিশালী হয়ে যেত। এরা তো চিফ হবে কেন? চামারের বাচ্চা সব। আই এম সরি, আমি নাম নিচ্ছি না। এগুলা পোস্টে যাওয়ার চিন্তা করে, জাতির চিন্তা করে না, সেনাবাহিনীর চিন্তা করে না। এই যে সরকারের বিরুদ্ধে একজন জেনারেল তারেক বেআইনি ভাবে আর্মির বাসায় আছে এবং এত কিছু বের হলো, একজন রিজাইন করলো না যে ঠিক আছে চিফকে কিছু করলো না কেন, জিয়াকে অ্যারেস্ট করলো না, জিয়াকে তো অ্যারেস্ট করা দূরের কথা, পরের দিনই আমি 3 তারিখ কথা বললাম, 4 তারিখ সে পুরস্কার দিল তাকে, কি বলে পুরো সামথিং লাইক, আপনি জানেন সে সেনাবাহিনীর ইউনিফর্ম পরে না আজকে প্রায় 14 বছর ধরে। হি ইজ আন্ডার হোম মিনিস্ট্রি লাস্ট 14 ইয়ার্স মোর অর লেস, মানে র্যাবে আন্ডার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তারপরে গেছে এনএসআই ওখানে কয়েকদিন, তারপরে এনটিএমসি। সে কি করে মিলিটারি আর্মি চিফ তাকে পুরস্কার দিল? দেশে কোনো আইন কানুন আছে? অতএব শফিক হোক আর শফিউদ্দিন হোক, দ্যাট মেক্স নো ডিফারেন্স। ওদেরকে জাতি সম্মান করতো, তার মধ্যে যদি একজন রিজাইন করতো ইন প্রোটেস্ট অফ হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য কান্ট্রি, নো সিভিলাইজেশন এনিওয়্যার, ইট ইজ আনসিভিলাইজড নেশন। এখন কে চিফ হলো আর কে হলো না, এগুলো তো শেমলেস যারা চিফ টিফ হবে বা কিছু একটা। অথচ জানেন জুনিয়র অফিসার্স, জুনিয়র সৈনিক বারে বারে বলছে স্যার অর্ডার দেন, আর সহ্য করা যাচ্ছে না। এগুলো তো এগুলো সব চুয়া চুয়া, এগুলো ওই দো জুনিয়র, আই এম সরি প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ, বাট ইউ পিপল হ্যাভ বিন ইমিউন টু দিস, হ্যাভ সাম শেম, প্রোটেস্ট, সেভ ইউর আর্মি, সেভ ইউর কান্ট্রি। আই এম টেলিং অ্যাবাউট দিস। ইনডিসিপ্লিনের কিছু নাই, রিজাইন করে একটা ডিসিপ্লিন ওয়ে in protest of the things that are happening. I think you have understood. জি, তবে স্যার ওনাদের যে বক্তব্যগুলো আমরা দেখছি, এই যে জেনারেল শফিক বা ওনার সাথে যারা আছেন তাদের যেসব বক্তব্য আমরা পাই বা তাদের সম্পর্কে যেসব তথ্য পাচ্ছি, তারা কিন্তু ধরেন সেনা কর্মকর্তা, কিন্তু তারা প্রত্যেকেই বহুজাতিক কোম্পানির ব্যবসার সঙ্গে যুক্ত। Are you sure? এবং জেনারেল শফিকের ব্যাপারে তো অভিযোগই আছে যে তিনি এসএসএফ এর ডিজি হিসেবে রাজুকের কাছ থেকে একটি প্লট নিয়েছেন অনেকটা অবৈধভাবে। যদি আপনি ডিওএইচএস এর পেয়ে থাকেন, you are not supposed to take any other plot of the government. যেমন ধরেন উনি কিন্তু এসএসএফ এর ডিজি হিসেবে পূর্বাচল সেক্টর 1-এ উনি পাওয়ার ক্ষমতার অপব্যবহার করে একটি প্লট নিয়েছেন। তার কিন্তু সাভারে আরেকটা প্লট আছে যেটা তিনি সারেন্ডার করেন নাই, এবং তিনি জলসিঁড়িতেও তিনি জয়েন্ট প্লট পেয়েছেন। জলসিঁড়িতেও তার নামে একটি জয়েন্ট প্লট আছে। তো ধরেন এই হচ্ছে অবস্থা, মানে অ্যাকচুয়ালি কর্নেল শহীদ, আমাদের সেনাবাহিনী নিয়ে কথা কেউ তো বলে না, না বলতে বলতে ভেতরে যে ভয়াবহ অবস্থা আমরা সাম্প্রতিক সময়ে যেটি উদ্ঘাটন করলাম, এখন দেখছি ভয়ঙ্কর অবস্থা। অর্থাৎ সরকারি পর্যায় থেকে কিন্তু এগুলোকে প্রমোট করা হচ্ছে যে 30 লাখ টাকা করে গাড়ি কেনার জন্য 50,000 টাকা করে তেল খরচ, গাড়ি মেনটেনেন্স। তো এই যে কয়েকজন মাথায় সেনা কর্মকর্তাকে পুষে সরকার কি এভাবে তার ক্ষমতা যে আঁকড়ে ধরে রেখেছে, এটার ভবিষ্যৎ কি? না, এভাবে আঁকড়ে ধরে রাখতে পারে না। এসব তো প্রত্যেকটা শ্রেণী, দেখেন আপনি যে বললেন এই কথাগুলো, যে অফিসার এই যে আপনি মাদার অফ মাফিয়াস যা করছে, এই অফিসার আপনি আমাদের সেনাবাহিনীর আইন অনুযায়ী চাকরি অবস্থায় আপনি কোনো বিজনেস করতে পারবেন না, মাইন্ড ইউ, ফ্যামিলি বিজনেস হোক আর যাই হোক, ইউ আর নট সাপোজ টু বি অ্যাসোসিয়েটেড উইথ এনি বিজনেস। শুধু একটা জিনিস করতে পারবেন, দ্যাট ইজ আমাদের আইনে আছে, আর্মি আইনে, যে আপনি শেয়ার মার্কেটে শেয়ার কিনতে,
you are allowed, right? But when you are in service, you cannot have business. Number one. Number two, আমি জানি না মাদার অফ মাফিয়া এখন আবার নতুন আইন করেছে কিনা, বাট এগুলো করতে হলে তো সংসদে পাস করতে হয়। আরেকটা আছে যে যদি কোনো প্লট আপনাকে সরকার থেকে, যেমন আমি কিন্তু কোনো ডিএইচএস এর প্লট পাইনি। আপনারা অনেকে বলেন যে আমি ক্ষমতার সাথে ছিলাম। আরে ভাই, ক্ষমতা 2009 ছেড়ে আসছি। আমারও তো পাওয়ার কথা এজ এ কর্নেল আপনার ডিএইচএস এর। আই হ্যাভ নট ইয়েট গট দ্যাট, এন্ড আমি ওটার জন্য চেজও করিনি। ওসব খয়রাতি, মানে দরকার হলে মিল কারখানায় চাকরি করেছি, কিন্তু খয়রাতি পিছনে পিছনে ঘোরা, এই যে খয়রাতি টেব অফিসার, সে এসএসএফ এ ছিল। আমি সরি ইজ জুনিয়র, বাট এখন তো দেখতেছি he deserves a kick out of the army. It's a violation of law. He's supposed to be arrested and court-martial instead of getting rank for chief. এই যে দুশ্চরিত্র তৈরি করে তাদেরকে আইনগতভাবে আটকিয়ে রেখে শেখ হাসিনার যে টেকনিক যেটা, কেননা যে টাকা পয়সা যেগুলো দিচ্ছে, গাড়ি কিনতে 50 লাখ টাকা 30 লাখ টাকা যে বললেন আপনি, এগুলো তো তার নিজস্ব ক্ষতির থেকে দিতে হয় না, ট্যাক্সের টাকা, জনগণের টাকা। তো দিবে এবং দিচ্ছে এবং তার ক্ষমতা রক্ষা করছে। এভাবে ক্ষমতা রক্ষা করা যায় না। আর ফাদার অলসো ট্রাইড দ্য সেম ওয়ে। সো নেচার উইল টেক ইটস ওন কোর্স, সোসাইটি উইল টেক ইটস ওন কোর্স, মিলিটারি অলসো এ সোসাইটি। এই ধরনের অফিসাররা অন্যায় করে তারা কি ধরনের বক্তব্য রাখবে ইন ফ্রন্ট অফ দ্য ট্রুপস? ডিসিপ্লিন নিয়ে কি কথা বলবে ট্রুপসের সাথে বলেন আপনি? আমরা যে সিভিলিয়ান কারাপ্টেড বলি বা সিভিলিয়ান এদের বলি, এরা তো তার চেয়ে কারাপ্টেড। অথচ আমাদের 99.99% পিপল আর অনেস্ট ইন বাংলাদেশ আর্মি। A top brasses are stupid. They are screwing this the prestige or pride of this army and professionalism also. এবং ধরেন আমার কাছে যে তথ্যগুলো আসে, আপনি যদি বর্তমান বাংলাদেশের যে রাজ পরিবার, তাদের সদস্যদের যেসব লুটপাটের তথ্য বা তাদের ব্যক্তিগত জীবনযাপনের যেসব তথ্য বিভিন্ন সূত্রে আমার কাছে এসে জমা হয়, আমি আপনাকে দেখাইতে পারি যে ভয়ঙ্কর অবস্থা। এটা ইউ ক্যান্ট ইমাজিন তারা কি করছে। তাদের এই যে প্রিস্ট লাইক ফেসের আড়ালে দেশপ্রেম, এই বন্ধু ওই বন্ধু, এটা সেটা করে করে তারা কি করছে। পাশাপাশি আমার একটা জায়গায় আমি খুব আপসেট হয়ে যাই। আমি সেনাবাহিনীর কোনো অংশ না, কিন্তু আমি সেনাবাহিনীকে নিয়ে আমার ভেতরে যে ভালোবাসা বা যে গর্ব আছে, সেই জায়গাটা থেকে যখন দেখি যে একজন সেনাবাহিনী প্রধান হওয়ার জন্য রয়ের কাছে ধর্ণা দিচ্ছেন। আপনি তো জানেন বর্তমান বাংলাদেশে রয়ের চেঞ্জ হয়েছে, নীতিশ বাবু এখন দায়িত্বে আছেন, তো তার কাছে ধর্ণা দিচ্ছে নীতিশ। তিনি বাংলাদেশে রয়ের মিস্টার নীতিশ, তিনি এখন রয়ের সমন্বয়কারী বাংলাদেশে, অথবা বাংলাদেশ প্রধান বলতে পারেন, বাংলাদেশ প্রধান। আপনি রকে দিবেন না আমাদের জাতিকে দোষ দিবেন? আমাদের চরিত্রকে দোষ দিবেন? অবশ্যই আমাদের চরিত্রকে দোষ দিব। তো আপনি জানেন কর্নেল শহীদ সাম্প্রতিক সময়ে মার্কিন নির্বাচন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা ছাড়বেন কি ছাড়বেন না এরকম একটি বিষয়ে কাজ করছে। আপনি দেখুন তার নিয়োগ করা জয়েন্ট চিফ অফ স্টাফ জেনারেল মার্ক মিলি, তার একটি বক্তব্য আমরা শুনি। You see, we are unique among armies. We are unique among militaries. We do not take an oath to a king or a queen, a tyrant or a dictator. We do not take an oath to an individual. No, we do not take an oath to a country, a tribe, or a religion. We take an oath to the Constitution. And every soldier that is represented in this museum, every sailor, airman, Marine, Coast Guardsman, each of us will protect and defend that document regardless of personal price. তো এই যে বক্তব্য, প্রেসিডেন্ট ট্রাম্প ছাড়বেন না ক্ষমতা, এই জেনারেল কিন্তু তার নিয়োগ করা জেনারেল, এবং তিনি স্ট্রেট বলে দিচ্ছেন যে আমরা কোনো কারো রাজা, আমরা কোনো রানী রাজা অত্যাচারী বা শাসকের সেবা করার জন্য শপথ নেইনি, নির্দিষ্ট কোনো ব্যক্তির জন্যও নয়। আমরা শপথ নিয়েছি সংবিধানের মর্যাদা রক্ষায়, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে যে আমরা আমাদের সংবিধানের মর্যাদা রাখবো। This is called general, army general. This is called leadership. No, আপনি খেয়াল করে দেখবেন, আপনার লাস্ট আমি 2টা ইন্টারভিউ দিয়েছি বা 3টা,
একটাতে আমি বলেছিলাম আমরা কিসে শপথ নিই, আমরা কোরআনকে সামনে রেখে সংগঠনকে রক্ষার জন্য শপথ নিই। এবং আর্মিতে দেখি যে সিনিয়রের কথা শুনতে হয়, এবং সিনিয়র ন্যায় অন্যায় কি দিল, সংবিধানের লাইনে দিল কিনা সেটা দেখার কোনো সুযোগ নাই, কেননা বিচার বিভাগের সাথে আর্মির কোনো সম্পর্ক নাই। কিন্তু পৃথিবীর প্রত্যেকটা দেশে আর্মি ইজ এ প্রাইড, তারা সম্মান নেয়, আপনি যেভাবে নেন আমার আর্মিকে নিয়ে, কিন্তু সম্মান ধ্বংস করে দিয়েছে আজিজ কাজিজ এইসব। এই যে আরেকটা বললেন শফিক, আরেকটা কি শফিউদ্দিন, দিস আর দ্য পিপল, দে আর নট অ্যাকচুয়ালি, এরা যারা রিয়েল চিফ হওয়ার যোগ্যতা ছিল তাদেরকে তো কাটতে কাটতে আসে, নট অনলি ডিউরিং দিস মাতারানি অর মাদার অফ মাফিয়া, আগের থেকে সিলেক্ট করে যে কাকে নিয়ে আসবে, তার প্রফেশন জিরো থাকুক আর চুরি বাটপারি এমনকি ওমিনাইজিং কেস থাকুক, কিছু আসে যায় না। সো এই যে চিফটা কথা বললো, আপনি বোধহয় খেয়াল করে দেখবেন, উই টেক ওথ টু দ্য কনস্টিটিউশন টু প্রোটেক্ট দি কনস্টিটিউশন, মাইন্ড ইউ, অ্যান্ড এবং কোনো রেস, কোনো রিলিজিয়ন, কোনো রুলের তাদের জন্য তারা কোনো ওথ নেয় না। বাইডেনের কথা শুনবে না, ট্রাম্পের কথা শুনবে না। দেয়ার কনস্টিটিউশন হ্যাজ প্রোটেক্টেড এভরি রাইটস। তো মাই পয়েন্ট ইজ, আপনি জানেন এই মাদার অফ মাতারানি করছে, সরি মাদার অফ কি মাফিয়া কি করেছে, ডু ইউ নো দ্যাট? এখন আমাদের পাসিং আউট হলে তার বাবার একটা বক্তব্য শোনায় এই পাসিং আউটে, বুঝতে পারছেন? ওর বাবার বক্তব্য হলো, জানি না ওর বাবা এটা বলেছে কিনা বা বুঝেই বলেছে কিনা, সেটা তার বাবা একটাই পাসিং আউট করেছে। ওরা বলে যে তার বাবা নাকি আর্মির জন্য অনেক করে গেছে, অথচ তার বাবা ফার্স্ট মিলিটারি একাডেমি কোর্স যেটা হয়েছে, ফার্স্ট বিএমএ কোর্স যেটা মইনু আহমেদ ছিল, এবং ওটা করে তিনি মারা গেছেন, দ্বিতীয়টা আর পাননি উনি। কখন জানেন? বাংলাদেশ স্বাধীন হওয়ার 4 বছর পরে। তারা কি করে বলে যে আর্মির জন্য খুব করেছে তার বাবা? শি ইজ টেলিং কন্টিনিউয়াসলি মিথ্যা কথা বলে যাচ্ছে। প্রথম মিলিটারি ট্রেনিং পাসিং আউট হলো, যেটা 9 মাসের ট্রেনিং, অর্থাৎ কুমিল্লা ক্যান্টনমেন্টে তখন বিএমএ ছিল, বাংলাদেশ মিলিটারি একাডেমি, জানুয়ারি 2075। সো দিস ইজ হাউ দে হ্যাভ, তারা তো রক্ষী বাহিনী শক্তিশালী করেছে এবং সেই রক্ষী বাহিনী বিট্রে করেছে তার সাথে, এইভাবে বিট্রে করা। ওরা কি হয়েছে, আমরা জাতীয়তাবাদের কথা বলি, বাঙালি জাতীয়তাবাদ বলেন আর বাংলাদেশি জাতীয়তাবাদ বলেন, আমি যেটা বলি বাংলাদেশ জাতীয়তাবাদ, এটা নিয়ে পরে এক্সপ্লেন করব। জাতীয়তাবাদ কি, হোয়াট দ্য জাতি চায়, তারা তো জাতি নিয়ে চিন্তা করে না, কে বিদেশি কে তাকে রক্ষা করবে। আরে এই যে তার বাবার কথাটা যে বলায় এখন পাসিং আউটের সময়, তার বাবার গলা শোনায়, আপনারা সবাই সিনিয়রদের কথা শুনবেন। সিনিয়রদের কথা তো শুনছে জুনিয়ররা, এন্ড হি ওয়াজ কিল্ড। আমার কথা বুঝেন নাই? উনি একজন প্রধানমন্ত্রী, তখন ওদের প্রেসিডেন্ট নাকি, হ্যাঁ 25 জানুয়ারি তো, ওই আগে পিছে। তিনি কি করে বলেন সিনিয়রদের কথা শুনবেন? আরে শুনবি তো কনস্টিটিউশনের কথা, জনগণের ট্যাক্সের টাকায় সবকিছু চলে, এন্ড কনস্টিটিউশনটা আসলে, কনস্টিটিউশন তো জনগণের ছিল না। কর্নেল শহীদ, আপনি আপনার ইন্টারভিউতে আমার সঙ্গে যে কয়বারই কথা বলেছেন, আপনি বারবার কনস্টিটিউশনের উপর জোর দিয়েছেন। তো আমাদের এখনকার যে কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশনের জন্য কিন্তু জনগণের কোনো সমর্থন ছিল না। মূলত 1970 সালে পাকিস্তানের কনস্টিটিউশন তৈরি করার জন্য যে নির্বাচন, সেই নির্বাচনে নির্বাচিত লোকজন মিলেই কিন্তু এই কনস্টিটিউশনটি তৈরি করে, অনেকটা কপি পেস্ট আকারে। তো আপনি কি মনে করেন, আমি যদি আপনাকে খুব সংক্ষেপে যদি জাস্ট হাইলাইট করতে বলি, আমরা এখানে বিস্তারিত আলোচনা করব, যে কনস্টিটিউশনের কোন জায়গাটায় আপনি মনে করেন যে অ্যামেন্ড করা প্রয়োজন বা নতুন বিষয়টি সংযোজন করা প্রয়োজন? ফার্স্ট এন্ড ফরমোস্ট থিং, যে এই যে বারে বারে অ্যামেন্ড করা হয়েছে 7A 7B তো ডিস্ট্রয় করে দিয়েছে, যেটা 15 অ্যামেন্ডমেন্ট করেছে এই মাদার মাফিয়াস 2011 এ। সেখানে বলে দিয়েছে কোনটা, এমনকি তার ফাদার বক্তব্য, তার ফাদার জাতির পিতা, এগুলোর বিরুদ্ধে কথা বললে উইল বি সাবজেক্টেড টু বি টেকেন টু জাস্টিস। সো এখানে এমন বলে দিয়েছে যে আপনার যে আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস আছে, পার্ট 3 অফ দ্য কনস্টিটিউশন, সেটা পসিবলি ফ্রম 26 to 52 or 47, আই ক্যান্ট রিমেম্বার এট দ্য মোমেন্ট, সে ফান্ডামেন্টাল রাইটে আর্ম ফোর্সেস এর কোনো অধিকার নাই।
মাইন্ড ইউ, সেটা কোথায় লেখা আছে? আর্টিকেল 45 এ বলা আছে যে আর্ম ফোর্সেস উইল রান বাই দেয়ার ওন লস। আমি ভার্বাটিম বলছি না, এভাবে বলা আছে। আর 102 তে বলা আছে, 102 সাম সাব প্যারাগ্রাফ 3 or 5, I can't remember, that also follows what is there in the fundamental right. সেটাতে আমাদের কোনো অধিকার নাই, আর্মির কোনো ফান্ডামেন্টাল রাইট নাই, বুঝতে পেরেছেন? দেয়ারফর আর্মিকে ইন্ডিপেন্ডেন্ট, যেমন চিফকে পানিশমেন্ট দিতে হলে, চিফ যদি মনে করেন ঢাকা ক্যান্টনমেন্টের রাস্তায় কোনো ক্রাইম করে বা কোথাও ক্রাইম করে, তার এগেনস্টে কে অর্ডার দিবে? আর্মির কেউ নাই, কিন্তু সে আইনই নাই। হি ইজ দ্য অনলি ম্যান হু উইল অর্ডার, এবং তার সাবসিকুয়েন্ট কমান্ডাররা অর্ডার দিবে এবং বিচার করবে। প্রতিবাদ করার বা সিভিল কোর্টে, একটা রাষ্ট্রের যে কোর্ট আছে, আমরা তো রাষ্ট্রের লোক, আর্মির আগে তো আমাদের রাষ্ট্রের লোক, রাষ্ট্রের কাছে যে বিচার চাবো সেই প্রভিশন নাই আর্মির লোকদের জন্য। যার জন্য এই দেখেন এই সবকিছু হচ্ছে। এই যে যারা কনস্টিটিউশন বানিয়েছে, তারপরে 117 দেখেন, তারপরে আবার যে 11 বলা আছে, এবং কি 7 এ কি বলা আছে, এটা পিপলস হাইয়েস্ট ল, এবং এই লয়ের সাথে যদি অন্যান্য কোনো ডিপার্টমেন্টের লয়ের সামঞ্জস্য না থাকে, তাহলে সেটা অটোমেটিক বাতিল হয়ে যাবে। তা কি হয়েছে? এখনো এমবিএমএলএ তে মাশাআল্লাহ কথাটা আছে, ওটা তো আগেই বলেছি। তারপরে 133 আর্মি অ্যাক্ট আছে যে উই ক্যানট গো টু সিভিল কোর্ট। তারপরে তারপরে আপনার মনে করেন ইভেন যদি ভুলও হয় বিচার, তাও যেতে পারবো না। এটা কি ধরনের কথা? ইটস এ কান্ট্রি উইদিন এ কান্ট্রি। সো ইটস নট অনলি দিস, আপনি ইসে আসেন আমাদের আর্টিকেল 70 ক্রসিং দ্য ফ্লোর, ওইটারও স্ট্রং অ্যামেন্ডমেন্ট দরকার আছে। অর্থাৎ পিপলস পাওয়ার ইজ নট দেয়ার, শুধু ইলেকশনটাই পিপলস পাওয়ার রেখে যায়, এখন তো ইলেকশনও হয় না। তারপরে একটা অম্বাসম্যান আছে, possibly 77, article 77 or 73, I can't remember. So ombudsman is not effective. Ombudsman is a very strong tool to ensure the justice. If the court even does not do it, the ombudsman has got many things to do. তারপরে আরো অনেক আছে, at the moment I can't tell you. বিচার বিভাগের বিষয় তো আছেই, ঠিক আছে। সবচেয়ে বড় কথা হলো আমাদের এখন তো কোনো কনস্টিটিউশনই নাই, এখন হলো মাদার অফ মাফিয়ার দেশ। একটা প্রাইম মিনিস্টার তো আসলে না, এই চাকরানি টাইপ লোক যারা, আপনি চিন্তা করে দেখবেন, সে একটা ক্রাইম হয়েছে, এই ক্রাইমটা ইনভেস্টিগেট হবে, তারপরে এটার খবর হবে, সে সংবিধানে কি বলে সংসদে ফোন আলাপ শোনাচ্ছে, মানে ফোন আলাপটাকে অথরাইজ করে দিচ্ছে। অতএব আপনি যে ফোন আলাপ ফাঁস করেছেন, দিস ইজ ওকে, বাট দিস ইজ নট এ গুড প্র্যাকটিস, এটা জাতি চায় না। এখন আপনি যে ফোন আলাপটা শোনাচ্ছেন, ওই ফরিদাকে কিনেছেন কিনা আপনি, আর নিতাই রায় না কে জানে অপর পৃষ্ঠা কথা বলেছে, তারাও সোল্ড এবং আপনার দ্বারা প্লান্টেড কিনা, এটারও তো সুযোগ দিলেন না, ধরে নিলেন এটা বিএনপির লোক করেছে। এইভাবে হচ্ছে। একজন নিজেকে প্রাইম মিনিস্টার বলে, অবৈধ হোক অন্যায়ভাবে আসুক, সে একটা ক্রাইমের বিষয়ে ডিফেন্ড করছে যে ক্রাইমটা একটা পার্টি করেছে বিএনপি, বাই শোয়িং দি ফোন আলাপ। মানে দেশে ইনভেস্টিগেশনের প্রয়োজন নাই আর। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দি গ্র্যাভিটি অফ দি ফল্ট? হ্যাঁ, দ্য চিফ এক্সিকিউটিভ অফ দ্য কান্ট্রি। কর্নেল শহীদ, শুধু তো এই বিষয়টি নয়, প্রাইম মিনিস্টার প্রতিটি ঘটনা ঘটার পরেই তিনি একটি মন্তব্য করেন যে বিএনপি জামাত করছে বা অমুক করেছে বা তমুক দিকে, তো এর বাইরে আর পুলিশের যাওয়ার কোনো সাধ্য থাকে না। পাশাপাশি আপনি যে প্রসঙ্গটি আনলেন যে ফোন আলাপ ফাঁসের প্রসঙ্গটি, তো রাষ্ট্রীয় রেড টেলিফোনে শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়ার সঙ্গে যে কথোপকথন, সেটি 1 ঘন্টার মধ্যে মার্কেটে চলে আসছে। এটা কে করছে? সরকারই করেছে, এটা সরকারের করছে, সরকারের লোকজন করছে। তো বাংলাদেশে প্রাইভেসি অ্যাক্ট আছে। একটা জিনিস দেখেন, এই আইএসপিআর কিছু পাবলিশ করেছে বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় লিখেছে, কিন্তু তারা কিন্তু এখন পর্যন্ত কোনো স্টেটমেন্ট দেয়নি আমার আর ওই যে অবৈধ সেনা প্রধানের মধ্যে যে কথোপকথনটা, বাহিনী কিছুই বলেনি কিন্তু। না, বাহিনী তো বলার আপনি দেখেন, আজকে কোন কোর্টের জাজ পর্যন্ত সোমোটো দিচ্ছে না। এরা কি রাষ্ট্রের নাগরিক বলেন? এরা শুধু পজিশন, আরামে থাকা। আরে আরামে থাকা যায় না। জাজেস, জাস্টিস, আই এম টেলিং ইউ পিপল and other people who are doing these wrong things, you are doing injustice to the people and to the civilization of a nation, and you have to pay for it. And খবর নিয়ে দেখেন, এদের ম্যাক্সিমাম ছেলে পেয়ে হলো
ডিরেলড হয়ে গেছে, হেরোইন খাচ্ছে, দুশ্চরিত্র হয়ে গেছে, তবুও এদের শিক্ষা হয় না। আজকে চোখের সামনে দেখেন হাজী সেলিমের মতো গুন্ডা তার ইয়াং একটা ছেলে চোখের সামনে ধ্বংস হয়ে গেল, চোখের সামনে বাবার সামনে খুনাখুনি করে, তারপরে হেরোইন খায়, আজকে জেলে চলে গেছে। বিচার তো হবেই, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে বাট জাতিতে রক্ষা করতে হলে এখন সবাইকে আসতে হবে, সোজা কথা। এখন রাজনীতি দল ভুলে যেতে হবে। নতুন তবে কনস্টিটিউশন, আমাদের পুরো কনস্টিটিউশনটাই ফল্টি, কিন্তু সুন্দর সুন্দর কথা লেখা আছে, বিকজ এগুলো তো আমরা জনগণের কাছ থেকে নিয়ে নিই। The constitution has not been written in line with the socio-politico-economic condition or cultural condition of your own country. তবে তবে কর্নেল শহীদ, আপনি এই বিষয়টি বলছিলেন যে আমাদের কনস্টিটিউশনে যতটুকু আছে ততটুকু কিন্তু আমরা মানি না। কারণ প্রিয়াম্বলের যে 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 7 নাম্বার পয়েন্টটা, যে যতটুকু এই সংবিধানের সহিত সাংঘর্ষিক হইবে ততটুকু বাতিল বলিয়া গণ্য হইবে। যে কোনো আইন, যে কোনো বিধান, যে কোনো কিছু, এটা কিন্তু একদম ক্লিয়ার, ফার্স্ট পেজে ক্লিয়ার করে দেওয়া হয়েছে। সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক যে কোনো কিছু অটোমেটিক বাতিল। উপধারা 2 বোধহয়, আমি যতটুকু রিকল করতে পারি। প্রিয়াম্বলের শুরুতে আছে উই, আমরা। আমরা এই তো মাতারানী নিজেই আমি এবং তার বাবা আমরা বকওয়াত 7.5 কোটি তখনকার, এখনকার যে 18 কোটি লোক, আমরা সব ফালতু, আমরা না কানতে পারি না হাসতে পারি, সে হাসবে, সে কানবে, সেই সবকিছু। দিস মাদার অফ মাফিয়া, আমরা সব ভাইসে আসছি, আমরা সব ভেসে আসছি। তো কিন্তু এগুলা ফকিন্নি ফ্যামিলি, তো আপনি ব্যাকগ্রাউন্ড দেখেন না, চেক করেন, এরা আসলে ভেসে আসা পার্টি এগুলা। আমি যেটি শুনতে পাচ্ছি, আমাদের রাষ্ট্রপতির গদিও নড়বড়ে হয়ে আছে, রাষ্ট্রপতির পদেও যে কোনো সময় পরিবর্তন আসার একটি লাইন দিয়ে দৌড়াবে, যে একটি পরিকল্পনা তৈরি হয়েছে, সেটি আমি আরেকটু ম্যাচিউর হোক, আমি নিশ্চয়ই শেয়ার করব সবার সাথে। তো এখন অ্যাকচুয়ালি জনগণ বা সেনাবাহিনীর লোকরা একসাথে মিলে এমন অভ্যুত্থান আসতেছে, খুব শীঘ্রই আসছে, I'm giving you guarantee, and মনে হয় না মাদার অফ মাফিয়া ক্যান ডু সো মেনি থিংস। And আপনারা হয়তো ভারতকে নিয়ে বলতেছেন she is running with Bharat and Raw is not also that much powerful at the moment. It's a global perspective, mind you. জি না, আর আপনার ইন্ডিয়ার যে অবস্থা, আমরা তো আমি বারবারই বিভিন্ন সময় বলার যেটা চেষ্টা করি যে আমরা প্রতিবেশীদের সঙ্গে আমাদের বন্ধুত্ব থাকবেই, কিন্তু প্রভুত্ব তো আমরা মেনে নিব না। বা তোমরা আমাদের কাঁধের উপর ভর করে তোমাদের সব বেনিফিট নিয়ে নিবা, আমাদের অবৈধ ক্ষমতার সিনদের তোমরা সাপোর্ট দিয়ে যাবা, সেটা তো আমরা মানবো না। তোমরা যদি বিগ ডেমোক্রেসি হয়ে থাকো, ইউ প্রুভ দ্যাট ইউ আর এ বিগ ডেমোক্রেসি, হাউ ডু ইউ অ্যালাউ দি মানে ডেমোক্রেসি নট প্র্যাকটিস উইথ ইউর নেইবার? রাইট, you are rather sponsoring, as people say that you are also Hasina being backed by you, means Raw, but ভারতীয় জনগণ না, কিন্তু এই জনগণ আমরা চিরকৃতজ্ঞ, because they fought the war with us, they have given life for our freedom and independence. So আমাদের জনগণের সাথে সম্পৃক্ত হতে হবে পুরো সাবকন্টিনেন্টে। আমাদের গ্লোবাল ভিলেজে আমাদের অবশ্যই পৃথিবীর সকলের সাপোর্ট দরকার আছে। আপনি একা বসবাস করতে পারবেন না, you cannot be an isolated nation in this modern global village. When the question of deciding upon your own fate, নিজের ভাগ্য যখন আপনি নিজের লোকদের দিয়ে না করবেন, তাহলে আপনি ল্যাংড়াইতে থাকবেন সবসময়। জি, এবং সবসময় একটি নির্ভরশীলতা থেকেই যাবে। আপনি ক্রিপল করতে করতে একদিন বসে যাবেন, আর দাঁড়াতেও পারবেন না, সামনে আগাতেও পারবেন না। জি, আই এম টকিং অ্যাবাউট যারা ডিসকোর্সেস করছেন, যে বুদ্ধিজীবী হোক, অবুদ্ধিজীবী হোক, ওয়াইজ ম্যান হোক, নলেজেবল ম্যান হোক, কনসেন্ট্রেট করুন যে মাদার অফ মাফিয়াসকে যাওয়া ইজ দ্য ম্যাটার অফ এ ডে ইভেন। আমরা তো এখনো একসাথে কথা বলছি না। তো যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম, আসলে এই ডিসেম্বর পর্যন্ত বেশ কয়েকজন লেফটেন্যান্ট জেনারেল আসলে মানে মেয়াদ শেষ হয়ে গেছে, ইতিমধ্যে 2 জন অবসরে চলে গেছেন, এই ডিসেম্বরের মধ্যে বাকি আরো 3-4 জন চলে যাবেন। তো এর মধ্যে জেনারেল শফিকও আছেন, তার মেয়াদ 31শে ডিসেম্বর পর্যন্ত, যার জন্য তিনি অনেক জোরালো লবিং করছেন। তো
কর্নেল শহীদ, আমি আপনাকে একজন সেনা কর্মকর্তার একটি বক্তব্য শোনাতে চাই। এই বক্তব্যটি আমরা সাম্প্রতিক সময় দেখছি, বাট এটি আগের বক্তব্য। একটু যদি শোনেন এবং একটু মন্তব্য করেন আপনার কাছ থেকে। যুগান্তকারী যত প্রতিষ্ঠান আছে সবগুলো এই মাননীয় প্রধানমন্ত্রীর আমলেই হয়েছে। উনি প্রথমবার যখন ক্ষমতা এসেছিলেন তখন একটা কাজ করেছিলেন যেটা কিন্তু আমাদের একটা ইমোশনের সাথে ইন্ট্রেন্সিং একটা ব্যাপারের সাথে একেবারে রিলেটেড। লাইক উনি কিন্তু প্রথমবার এসে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকদের জন্য 2 বেলা ভাতের ব্যবস্থা করেছিলেন। আগে সেনাবাহিনীর সোলজাররা 1 বেলা ভাত খেত। সেকেন্ড টাইম যখন উনি ক্ষমতা এসেছে 2 বেলা আমিষের ব্যবস্থা করেছে। সেনাবাহিনী কিন্তু আগে 1 বেলা আমিষ পেত। তো আমরা যখন পৃথিবীর অন্যান্য দেশের জেনারেলদের কথা শুনি, জেনারেল শফিউদ্দিন, তো এইভাবে কেন মানে প্রধানমন্ত্রীর গুণগান গাইতে হবে, বা এই যে ভাত খাওয়া, রুটি খাওয়া, আমিষ খাওয়া, কি মনে করেন আপনি? আপনার বক্তব্যটা একটু শুনি। Oh, he is my fleet officer. We served together in Ruma, Bandarban. Both of us were captains. এটা কতদিন আগে বলেছেন এটা? আসলে 2018 সালের উনি ডিবিসি টেলিভিশনে একটি অনুষ্ঠানে এই কথাগুলো বলেছেন। আমি শফিউদ্দিনের কথা বলছি। He is from 9 long course. I am from 8 long course. We served together in 9 Bengal in hill tracks, Chittagong hill tracks, Rumate, Bandarbane, a toughest place. তো আমার কথা হচ্ছে ইউনিফর্মে পরে পাবলিক ডোমেনে টেলিভিশনে কথা বলার কোনো প্রভিশন নেই, এন্ড দ্যাট টু পলিটিক্যাল কথাবার্তা। আপনি খেয়াল করে দেখুন, ও যদি ইউনিফর্মে না থাকতো, ও যদি সিভিল কাপড়ে বলতো, মানুষ তাকে বলতো একজন পলিটিশিয়ান, পসিবলি মিথ্যুক পলিটিশিয়ান আর কি। ওই যে মাতারানীদের, অর্থাৎ যদি ইউনিফর্মে না থাকতো। 1 নম্বর হচ্ছে আমাদের মিলিটারি ট্র্যাডিশনে নাই যে টেলিভিশনে যে পাবলিক ডোমেনে এইভাবে পলিটিশিয়ানের মতো কথা বলবে। তারপরে যদি সে সিভিল কাপড়ে থাকতো, ইউরোপ বিনে মানুষ মনে করতো সে জেনারেল না, ঠিক আছে, মাতারানির কেউ লোকজন হবে কথা বলতেছে। তো এও কি রেসে আছে নাকি? এরও কি খবর আছে নাকি? চিফ চেষ্টা করছে, লেফটেন্যান্ট জেনারেল হয়েছে। আল্লাহ, লেফটেন্যান্ট জেনারেল হয়ে ভুয়া পলিটিশিয়ানের মতো কথা বলছে ইন দ্য টেলিভিশন। এরা যদি চিফ হয়, আমি জানি না এই আর্মি কি পাবে। আর এই যে ভাতের কথা বলেছে, এটা দেখেন, দিস ইজ সর্ট অফ এ চিপ পপুলারিটি। পৃথিবীতে যে এই যে খাবারটা, যে দুপুরবেলা রুটি খেত সবজির সাথে, আর রাত্রে আমিষ জাতীয় সাথে ভাত খেত রাত, এটা কিন্তু মেডিকেলি প্রুভেন থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। বুঝতে পেরেছেন? আপনি খবর নিয়ে দেখেন, এই 2 বেলা ভাত হওয়াতে হয়তো অনেকে খুশি হয়েছে, কিন্তু ডায়াবেটিসের সংখ্যা বেড়ে গেছে বাংলাদেশে সেনাবাহিনীতে, এবং ফিটনেসের একটা লেভেল ডাউন হয়ে গেছে। আপনারা তো এই খবর নিতে পারেন না, বিকজ আইএসপিআর যা বলবে তাই। কিন্তু একটা ট্যাক্স পেয়ারদের যারা চলে, এটার কোনো অ্যাক্সেস নাই আমাদের দেশে। পৃথিবীর অন্যান্য দেশে আপনারা খবর নেন না তারা কি খায়, ঠিক আছে, দুপুরে কি খায়, 2 বেলা ভাতটা দিয়েছে, এটা কি আর্মিকে ধ্বংস করার জন্য দিয়েছে না কিসের জন্য দিয়েছে? যে এটা ব্রিটিশ আমল থেকে চলে আসছে খাবারের যে সিস্টেমটা, এখনো আর্মিতে তো ফিটনেস অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় করে দেওয়া হয়েছে, ক্যালোরি হিসাব করা আছে, কিন্তু আপনি জানেন না, ডায়েট লিস্ট আছে, ওটাতে ক্যালোরি হিসাব করে দেওয়া আছে। সো এই যে কথাটা সে বলল যে যত কি যুগান্তকারী কাজ, এসব যদি অফিসার হয়, এই হলো স্ট্যান্ডার্ড অফ দ্য অফিসার্স, and putting on the lieutenant general's rank, he's talking in this public domain like a কি বলবো এটাকে, corrupted politician. I'm sorry, Shafruddin, better pull up your socks. You have to come back to civil life someday and don't run at that time. আমি শুনেছি তুমি ট্রেনিং এ থাকতো, তোমার বাড়ি খুলনা, and you are caught, এটা রিপোর্ট হয়েছিল, মানে কমিশনের হওয়ার আগে সে ছুটিতে গেছে, যে সে ইউনিফর্ম পরে খুলনা শহরে ঘুরেছে, এটা রিপোর্ট হয়েছিল। তার ইউনিফর্মের প্রতি ভালোবাসা আমারও আছে এখনো, আমার এখনো ইউনিফর্মের ছবির দিকে আমি তাকিয়ে থাকি, কিন্তু এটাকে ইউনিফর্মের ভালোবাসাটা বলে না, ইট ইজ এ ইউনিফর্ম, এবং এটা হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা। হ্যাঁ, এরাই তো নষ্ট করে আর্মিকে।
এদের জন্য আজকে পুরো জাতি সাফারা, এরকম আনকুত প্রোডাক্ট এদের জন্য। আই এম সরি, আই হ্যাভ টু সে দিস, বিকজ আমি আর কি বলবো, সবকিছু তো বলেই দিয়েছে আজিজ দেশের অবস্থা, সে টপ টু বটম থেকে শুরু করে। কারণ আজিজ যেখানে বলেছে যে হত্যাকাণ্ড থেকে শুরু করে শেখ হাসিনা চেঞ্জ করেনি আজিজকে, মানে শেখ হাসিনাও জড়িত, আর তাকে প্রশংসা করতেছে শফিউদ্দিন, সে এরা কি, ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য ফিউচার? বাট দিস পিপল ক্যানট ডিস্ট্রয় দ্য ফিউচার, উইল মেক আউট আওয়ার ওন ফিউচার অ্যান্ড ভেরি সুন। তবে কর্নেল শহীদ, জেনারেল আজিজ আপনার বন্ধু, আপনার সঙ্গে কথোপকথনে যে প্রসঙ্গগুলো এনেছেন, সেই প্রসঙ্গগুলো কিন্তু এখন শেখ হাসিনার গলার মধ্যে কাটার মতো বিধে আছে। এই কাটা সরানোও যাচ্ছে না, ভেতরেও যাচ্ছে না। কাটা আমরা উঠাবো, বেশি দেরি না, কাটা ঠেকে তোলা হবে, চিন্তা করেন না। তিনি খুব ভালোভাবে বুঝতে পারছেন যে এই মুহূর্তে শুধু যাবজ্জীবন দিয়েছে, যাবজ্জীবন, তাও কি জাস্ট, আমি এর আগে একটা দিয়েছে গতবার 1 বছর 5 বছরের জেল, যে জমি নাই ইন্টারপোলে আমার নাম দেওয়ার জন্য, যে ইন্টারপোল জানে যে এটা উঠে যাবে এজন্য। আর আমি কথা বললাম, ফোন ফাঁস হলো, সাথে সাথে এখন যাবজ্জীবন দিয়েছে শেখ হাসিনা। ওয়েট, ইউ সি হোয়াট ইজ যাবজ্জীবন। You are touching a military officer who has no what to talk about criminal offense, no, what should I say, minor offense in my life. Find out, you Sheikh Hasina. আমি তো লন্ডনেই আছি, দেখো না ডকুমেন্ট, সব ডকুমেন্ট। তুমিই তো প্রজেক্ট দিয়েছিলে আমাকে, আমি সেটাও ফেরত দিয়েছি। And you are giving me life imprisonment along with my wife. কি মনে করো তুমি? You just wait what is going to happen. Life imprisonment. আমি একটা কথা বলি আপনাকে, এখন তো জনগণকে জানানো উচিত। ওর বাবা, আর বাবাকে আইয়ুব খান আসার পর দুর্নীতির জন্য 2 বছর জেল দিল। এই যে বইটার মধ্যে আছে, এই যে এই বইটার মধ্যে আছে, পাতা নম্বরও বলে দিতে পারবো। সো 2 বছর কি দিল, কোর্টের মধ্যে দাঁড়িয়ে আছে, সরওয়ার্দী পাশে আছে, হোসেন শেখ সরওয়ার্দী, হি ইজ দ্য লয়ার। বললো, অনুরোধ করলো জাজকে, লয়ার কোর্টে, লোয়ার কোর্টে, মানে নিম্ন আদালতে, যে আসামি কি আমার পাশে বসতে পারবে? বলে না, ওই কাঠগড়ায় দাঁড়িয়ে থাকবে। সকাল 10টা থেকে 5টা পর্যন্ত দাঁড়িয়ে ছিল তার ফাদার। 2 বছর জেল দিল, বুঝেন কিন্তু, সাথে সাথে কারাগারে নিয়ে যাওয়া হলো। হাইকোর্ট সেই 2 বছর জেল, অর্থাৎ করাপশনের জেল রেখে দিল। তারপরে সুপ্রিম কোর্টে যে এই সরওয়ার্দী সাহেব জামিন নিয়ে আসলো। সে কেস কিন্তু এখনো থাকার কথা, দেশ স্বাধীন না হলে। এখন আর পরে এই কেসটার কিছু হয়নি কেন? এগুলা কিন্তু বিচারের বিষয়। এই যে আমরা বলি না যে আমাদের দেশে সকল সময় হয়েছে গৃহপালিত বিরোধী দল, সব সরকারি চেষ্টা করেছে গৃহপালিত বিরোধী দল, এখনো চেষ্টা করা হচ্ছে। নেক্সট ইলেকশনের আগে গৃহপালিত কিন্তু সৃষ্টি হয়ে যাচ্ছে। আমি অন্যান্য বড় দলের নেতাদেরও দেখতে পাচ্ছি ওই গৃহপালিত দিকেই আছে। তাহলে আমরা বলবো 1954 এর পরে, আমাদের দেশ কিন্তু 1954 পরে স্বাধীন হওয়ার কথা, কিন্তু এই ব্যক্তি নেতৃত্ব ভাগাভাগি হয়ে যাওয়াতে তখন সব গৃহপালিতর দিকে চলে গেছে, গোপনে আইয়ুব খানের সাথে সম্পর্ক, এগুলো সব আসবে পরে। মাই পয়েন্ট ইজ, সেই আমলে, পাকিস্তান আমলে কোর্টের থেকে জামিন হয়েছে, বিচারে যেতে পেরেছে, আপনার বাবাকে জামিন করতে পেরেছে। আর আজকে বাংলাদেশ স্বাধীন দেশ, আমি কোনো মার্সি চাচ্ছি না ফ্রম ইউ। তোমার মতো লোকের কাছে কি মার্সি চাবো? এর আগে সরকারও চেয়েছিল মার্সি চেতে, আমি চাইনি। আমি বলছি আমার লয়ারদের খবর নাই, আমি কোর্টে যেতে পারছি না, আমার অনুপস্থিতিতে, ইন অ্যাবসেন্স অফ দি অ্যাকিউজড, আপনি ভার্ডিক্ট দিয়ে দিচ্ছেন। সো দেশ কি স্বাধীন দেশ? এটা চিন্তা করুন। তার ফাদারের কথাই তো বললাম, ফরগেট অ্যাবাউট আদার্স। তখন তো তার ফাদারকে জামিন দিতে পেরেছিল, কোর্টে যেতে পেরেছিল পাকিস্তান আমলে। না, ওই যে কর্নেল শহীদ, পাকিস্তান আমলেও বিচার বিভাগ অনেক সম্পূর্ণই স্বাধীন ছিল বলা চলে। বিচার বিভাগের তখনকার যে ক্যারেক্টার, এখন তার 10 ভাগও নাই, সবই তো আদিষ্ট হয়ে তারা। টিক্কা খান যখন আসছে গভর্নর হয়ে, হ্যাঁ, যুদ্ধের সময়, জি, কিন্তু
ওই তখনকার যে চিফ জাস্টিস ছিল আমাদের হাইকোর্টে, পাকিস্তানের হাইকোর্টে, নামটা ভুলে গেছি, শপথ গ্রহণ করেনি টিকা খানকে ইলিগাল গভর্নর বলে। হ্যাঁ, এবং তখন কিন্তু টিকা খান যদি ওই চিফ জাস্টিসকে মেরে ফেলতো কিছু হতো না, কারণ লক্ষ লক্ষ মানুষ তখন মারা যাচ্ছে দেশেই, তাই না? বাট ডিড নট টাচ দ্যাট লয়ার। আর আমাদের দেখেন মাদার অফ মাফিয়াস সিনহা সাহেবকে কিকড আউট অফ দ্য কান্ট্রি। এই হলো আমাদের স্বাধীন দেশ। যারা রাজনীতিবিদ বলে নিজেকে ক্লেম করেন, আপনারা অনেকে জানেন, অনেকে বলে আমি 10 বারের এমপি, আমি 50 বছর ধরে রাজনীতি করছি। কি করছেন? আপনি মন্ত্রী ছিলেন, আমি সবার কথা বলছি। আমার এখন প্রশ্ন, সকল মন্ত্রী অত আমাকে বলতে পারেন অনেকে, আপনি কি করছেন? আমার পজিশন থেকে যা করার করেছি, প্রতিবাদ করে চাকরি হারিয়েছি, সুযোগ থাকতেও প্রতিবাদ করে এখন বিদেশে আছি, প্রতিবাদ করে যাচ্ছি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যারা বলছেন 10 বার এমপি হয়েছি, এতবার মন্ত্রী ছিলাম, 50 বছর ধরে রাজনীতি করছি, তার ফলটা কি দিয়েছেন দেশে? হোয়াট ইজ দ্য কান্ট্রি নাও? গর্ব করেন কি করে, আবার মুখে বলেন 50 বছর রাজনীতি করেছি। যাই হোক, নিজের কাছে মাপ চান, আল্লাহর কাছে মাপ চান। আপনারা সবাই ফিরে আসুন ফর ওয়ান কজ, জনগণের কনস্টিটিউশন তৈরি করুন, তারপরে রাজনীতি করুন। চাটুকার পরিবেষ্টিত আমাদের শীর্ষ রাজনীতিবিদরা, এটি হচ্ছে আমাদের জন্য খুব দুঃখজনক। এবং আপনি দেখবেন এবং তারা রাষ্ট্র চালান মদিনা সনদে, তাহাজ্জুদের নামাজ পড়েন, যেখানে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন যে সকল প্রশংসার মালিক একমাত্র আল্লাহ। কিন্তু তার প্রশংসা করে 15 মিনিটের বক্তব্য সময়ের মধ্যে যদি 10 মিনিট যদি তার প্রশংসা করা না হয়, তিনি আসলে জিনিসটা মেনে নিতে পারেন না। তারা তো জীবনে কোনোদিন সম্মান পায়নি। তারা বেসিক্যালি লাথি খাওয়ালো আর গুন্ডাইজমের মাধ্যমে, অর্থাৎ গুন্ডাতন্ত্রের মাধ্যমে সম্মান শুনতে চায় শুধু। হ্যাঁ, ভালো মানুষের ক্রিটিসিজম শুনতে চায় না। ক্রিটিসিজম মানুষ করে তো তোর ভালোর জন্য। হোয়াট শি হ্যাজ ডান, আমি শুনেছি টিভিতে দেখলাম না কোন নিউজে, সে বলছে যে ফজর নামাজের মানে ঘুমের থেকে উঠি আমি জায়নামাজ খুঁজি। আরে যে নামাজ পড়ে তার জায়নামাজ তো বিছানোই থাকে, অথবা এখানে আরেকটা বিষয় আছে। আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে জায়নামাজটা কোথায় ছুঁড়ে ফেলেন যে ফজরের পরে আর খুঁজে পান না? তো একটা রিকোয়েস্ট, এখন একটা জিনিস চলছে, আপনারা কিন্তু এটা খেয়াল করে দেখবেন। হাসিনার কিন্তু অলরেডি একটা প্ল্যান আছে, সেটা হলো এখন একটা রায়ট টায়ট সৃষ্টি করার ধান্দায় আছে। তা আমরা বুঝি না, অনেকে এখন বিভিন্ন ধর্মের লোক, হিন্দু বা মুসলমানদের মধ্যে একটা রায়ট সৃষ্টি করার জন্য আমাদের অনেক বুদ্ধিজীবীরাও দেখি কথা বলতেছে বা বিভিন্ন ডিসকোর্স দিচ্ছেন। প্লিজ এই বোকামিটা করবেন না। দেন আপনারা কিন্তু শেখ হাসিনাকে সুযোগ করে দিচ্ছেন একটা রায়ট টায়ট করিয়ে, তারপরে সে একটা ইমার্জেন্সি বা কিছু একটা করে আবার কিন্তু ক্ষমতায় থেকে যাবে। প্লিজ ডু নট ডু ইট। এই সাধারণ হিন্দু, সাধারণ বাঙালি, সাধারণ মুসলমান সব এক, মানবতা সবচেয়ে উপরে, সবার উপরে মানুষ সত্য। উই মাস্ট রিমেম্বার দিস। তার উপরে বেশ কিছু উস্কানিমূলক কার্যক্রম গত 2-3 মাস ধরে চলছে, এটি আমিও লক্ষ্য করেছি। এবং যারা কথা বলে ডাইরেক্ট হিন্দুর বিরুদ্ধে এবং গালিগালাজ করে, এখন যে দাড়ি টুপি পরে আছে সে কি আসলে মুসলমান কিনা আপনি জানেন না তো, সে কোন ধর্মের আপনি জানেন না তো। কেন যারা চাচ্ছে এখন একটা রায়ট ঘটাতে, তারা ঘটাবে। অতএব দাড়ি টুপি পরলে মুসলমান হয়ে যায় নাকি? সে যে কোনো ধর্মের হতে পারে এবং এটার ইতিহাস আছে। অতএব আমাদের এটা খুব সাবধানের সাথে যেতে হবে। শেখ হাসিনাকে এখন অন্য কোনো ফালতু সুযোগ যেন না দেওয়া হয়। এখন একটাই জিনিস, শুধু নতুন কনস্টিটিউশন, রেফারেন্ডাম জনগণের মাধ্যমে, দেন রাজনীতি শুরু হবে। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ এনেছেন এবং এটি এই মুহূর্তে সরকারের একটি নীল নকশা, যে কি হিন্দু মুসলমানের মধ্যে একটি দাঙ্গা তৈরি করে তাদের ক্ষমতাকে প্রলম্বিত করার তাদের চেষ্টা করবে। জি, কর্নেল শহীদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।